আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে 360 পাঠশালায় আয়োজিত আজকের ফ্রি অনলাইন ওয়েবিনারে স্বাগত জানাচ্ছি। সঞ্চালক হিসেবে আছি আমি আশার বিনতে আশরাফ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে 360 পাঠশালায় এর অ্যাম্বাসেডর। আমাদের আজকের ওয়েবিনারের বিষয় হাউ টু বিকাম আ রিসার্চার ইন মেশিন লার্নিং। আজকের ওয়েবিনারে আমাদের সাথে আছেন মোহাম্মদ মিনোয়ার হোসেন। তিনি একজন শিক্ষাবিদ এবং গবেষক, ডিপ লার্নিং এবং কোয়ান্টাম মেশিন লার্নিং এ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার এবং কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি অর্জন করেন এবং সর্বোচ্চ মেধায় উত্তীর্ণ হন। তার গবেষণার ক্ষেত্রগুলো রয়েছে স্বাস্থ্যসেবায় প্রযুক্তি প্রয়োগ, আইওটি, ব্লকচেইন এবং ইমেজ প্রসেসিং। তিনি এলসেভিয়ার, স্প্রিঙ্গার এবং আইইই এর মতো প্রখ্যাত জার্নালে তার গবেষণাপত্র প্রকাশ করেছেন। প্রোগ্রামিং ভাষা এবং ফ্রেমওয়ার্কের উপর তার অসাধারণ দক্ষতা রয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও এক্সপার্ট সিস্টেমের উপর অনেক উদ্ভাবনী প্রকল্প তৈরি করেছেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক মানের জার্নালগুলোর জন্য নিয়মিত রিভিউ করে থাকেন এবং কমিউনিটি ভিত্তিক প্রোগ্রামিং ইভেন্টেও সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি আমাদের সাথে তার প্রফেশনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবেন এবং পাশাপাশি কিভাবে মেশিন লার্নিং এ উপর সফল রিসার্চ করা যায় সে বিষয়ে নির্দেশনা দেবেন। আমি সবাইকে মাইক্রোফোন মিউট করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রশ্নোত্তর পর্বের জন্য ওয়েবিনারের শেষে আলাদা সময় বরাদ্দ রয়েছে। আপনারা আপনাদের প্রশ্নগুলো সে সময় করতে পারবেন। প্রশ্নগুলো নোট রাখুন অথবা চ্যাট বক্সে আপনার প্রশ্ন লিখে রাখুন। এখন আজকের অনুষ্ঠান শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত স্পিকার মোহাম্মদ মিনোয়ার হোসেনকে। স্যার, আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান শুরু করার জন্য, ওয়েবিনার শুরু করার জন্য। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিনোয়ার হোসেন। আমি বর্তমানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে লেকচারার হিসাবে আছি। আর আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি। আজকে আমাদের আসলে যে টপিকটা নিয়ে আলোচনা করার বিষয় সেটা হচ্ছে যে মেশিন লার্নিং দিয়ে আসলে আমরা কিভাবে রিসার্চ করতে পারি। যদিও একটা বিশাল ফিল্ড, একদিনে আসলে কিভাবে গবেষক হয়ে যাওয়া যায় সেটা আসলে বলা মুশকিল। তবে আমি এখন পর্যন্ত আমার যেটুকু অভিজ্ঞতা আছে সেটুকুর আলোকে চেষ্টা করব আপনাদের সাথে মেশিন লার্নিং বিষয়ে আসলে শেয়ার করার জন্য। তো আমি যখন গ্রাজুয়েশন শুরু করেছিলাম, আমি 2016 সালে 15-16 ছিল আমার বিএসসি সেশন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো শুরুর দিকে সম্ভবত 18 বা 19 সালে আমি যখন প্রথম রিসার্চ শুরু করি তখন কাজ শুরু করেছিলাম ইমেজ প্রসেসিং দিয়ে। তো সেই সময় আসলে কাজগুলা খুব কঠিন লাগতো আমার কাছে। কারণ আমরা ইমেজ প্রসেসিং এর যে কাজগুলো আমরা তখন করতাম মেশিন লার্নিং বা ডিপ লার্নিং ছাড়া ইউজুয়াল সেই কাজগুলোতে দেখা যেত কি যে হ্যান্ডে কোড লেখা লাগতো। আর এই মেশিন লার্নিং মোটামুটি এখন যদি আমরা বাজারে বলি যে সবচেয়ে রিসার্চের হট টপিক কি, তাহলে সেটা যে মেশিন লার্নিং। মোটামুটি যে একটু ইংলিশ লিখতে পারে এবং মোটামুটি যে সি ল্যাঙ্গুয়েজও পারে আর বেসিক পাইথনের ফর লুপ পর্যন্ত বুঝে, লিস্ট পর্যন্ত বুঝে, অ্যারে বুঝে, তার পক্ষেই মোটামুটি মেশিন লার্নিং এখন একটা রিসার্চ করা সম্ভব। কেউ একজন আমাকে বলেছিল এরকম যে মেশিন লার্নিং না আসলে মনে হয় অনেক রিসার্চার হারিয়ে যেত। ব্যাপারটা অনেকটা এরকমই। আমি আসলে একটা ছোট স্লাইড আপনাদের সাথে শেয়ার করব দেখানোর জন্য। চেষ্টা করবো যে ওভারঅল মেশিন লার্নিং এর একটা ভিউ দেওয়ার চেষ্টা করব। আর যে মেডিকেল ইমেজ অ্যানালাইসিস এর সাথে মেশিন লার্নিং এর কিভাবে রিলেট করে আসলে কাজ হয় বা কাজ করা যায় সেই ভিউটা তুলে ধরার জন্য। জি, সম্ভবত স্ক্রিন দেখা যাচ্ছে। প্রথমে যদি আমরা বলি আসলে যে ইন ব্রড সেন্স মেশিন লার্নিংটা আসলে কি। মেশিন লার্নিংটা আসলে সিস্টেম নিজে থেকে লার্ন করবে, সে নিজে থেকে কোনো কিছু রিজনিং করতে পারবে। রিজনিং বলতে কোনো ব্যাপারে কনক্লুশন ড্র করতে পারবে।
যেমন আমি যদি বলি যে এখন আমরা যেই জিনিসটার মধ্যে আছি সেটা হচ্ছে একটা ওয়েবিনার অথবা একটা Google Meet এ মিটিং চলছে। এটা একটা মিটিং আমি এজ এ হিউম্যান খুব সহজেই বলে দিতে পারবো। কেন? কারণ হচ্ছে এখানে কিছু পার্সন আছে বা Google Meet এর যে লেআউট আছে সেটা দেখে আমি বুঝতে পারবো। কিন্তু কম্পিউটার কি আসলে এই লেআউটটা দেখে বুঝতে পারবে যে এটা আসলে মানে হচ্ছে কোনো একটা মিটিং? তো তার আগে তাকে কোনোভাবে শিখাইতে হবে বা সে কোনোভাবে শিখবে। সে যদি কোনোভাবে শিখে বলতে পারে যে এটা একটা Google Meet এর মিটিং, এটা একটা Zoom এর মিটিং, তাহলে এটা একটা লার্নিং। তাহলে এটা একটা মেশিন লার্নিং। ইন ব্রড সেন্স আমরা যদি বলি যে মেশিন লার্নিং এ কি থাকে? একবারে খুবই সহজ। এই ৪ টা স্টেপ আসলে মেশিন লার্নিং এ থাকে। আপনার ট্রেনিং ডাটা থাকবে, কিছু ডাটা প্রিপারেশন বা ফিচার এক্সট্রাকশন, ট্রেইন মডেল, ইমপ্রুভ মডেল এই জিনিস শেষ। মনে করেন আপনার কাছে কিছু ডাটা আছে। সেই ডাটা থেকে আপনি হচ্ছে যে কোনো একটা ডিসিশন মেড করবেন। আ তাহলে আপনাকে ১ম এ যেটা করতে হবে কোনো একটা মেশিন লার্নিং মডেলকে ট্রেন করাবেন সেটা একটা ট্রেন মডেল হবে। তারপরে সেই মডেলটা আপনি হচ্ছে ইউজ করবেন যে কিভাবে হচ্ছে যে রিয়াল লাইফ এ এটা এপ্লাই করা যায়। যেমন মনে করেন যে গত ১০ বছরের ডাটা আছে আমার কাছে। যেটা থেকে হচ্ছে বৃষ্টিপাত কেমন হয় প্রতি বছর অথবা টেম্পারেচার কেমন এটার বেসিসে আমরা একটা ডিসিশন নিতে পারি। এখন আমরা যদি কোনো একটা মেশিন লার্নিং মডেলকে সেই ডাটা থেকে ট্রেন করাইতে পারি, সে যদি শিখে যায় যে হ্যাঁ, গত বছর আ সে ২০২৩ সাল সেপ্টেম্বর মাস এই সময় টেম্পারেচার এরকম তাহলে সেই সময় বৃষ্টিপাত এরকম। সে একবার শিখে গেছে তার আগের কোনো একটা হিস্ট্রি থেকে। এখন আমরা যদি তাকে নতুন বলি যে এখন তুমি বলো তো যে সেপ্টেম্বর মাস ২০২৫ সাল সম্ভাব্য বৃষ্টিপাত কেমন হবে? তখন সে বলে দিতে পারছে। তাহলে এটা হচ্ছে মেশিন লার্নিং। তাহলে মেশিন লার্নিং এ আসলে মূল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে ডাটা। কিছু ডাটা থাকবে বা হিস্ট্রি থাকবে যেটা থেকে মডেল শিখবে। আর সেই ডাটা থেকে কোনো একটা প্যাটার্ন বের করে আনার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে ডাটা প্রিপারেশন অথবা হচ্ছে ফিচার এক্সট্রাকশন বা এই যাবতীয় জিনিসগুলো। মডেলটা যখন ট্রেইন হয়ে যাবে সেই মডেলটা আসলে ইউজফুল কিনা সেটা একটা ভ্যালিডেশন চেক করা হয়। তারপর হচ্ছে ফাইনালি আপনি হচ্ছে রিয়েল লাইফ এ কোন ডাটা দিয়ে সেই মডেলটা হচ্ছে চেক করতে পারবেন যে কিভাবে এটা কাজ করে। তাহলে ইন ব্রড এখানে আমাদের আসলে যে জিনিসগুলো দরকার ১ম জিনিস হচ্ছে ডাটা। তারপর হচ্ছে যে কিভাবে সেই ডাটা থেকে কোন একটা ইউজফুল জিনিস প্রি-প্রসেসিং করা যায় বা ডাটার ইউজফুল প্যাটার্ন অথবা ডাটার অন্য জিনিসগুলো হচ্ছে আমরা বের করে আনতে পারি সেটা। আর হচ্ছে মডেল। আচ্ছা। এখন মডেল বলতে আসলে কি? মডেল যদি আমরা খুব সিম্পলি বলি, মডেলগুলো আসলে আর কিছুই না। এগুলো হচ্ছে কিছু অ্যালগরিদম। এখন এই মেশিন লার্নিং এর অ্যালগরিদম গুলো মূলত ৪ রকমের হয়। একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, একটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, আর একটা হচ্ছে সেমি সুপারভাইজড লার্নিং, আরেকটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। ১ম যেটা সেটা হচ্ছে সুপারভাইজড লার্নিং। সুপারভাইজড লার্নিং এর জন্য আবার বিভিন্ন ধরনের অ্যালগরিদম আছে। অ্যালগরিদম বা মডেল যদি আমরা বলি। যেমন ধরেন আমরা যদি বলি অ্যা যে এল সুপারভাইজড লার্নিং এর জন্য যে অনেকগুলো অ্যালগরিদম আছে। এখন যদি আমরা বলি যে কেন অনেকগুলো অ্যালগরিদম দরকার? যেমন সুপারভাইজড লার্নিং সেটা একটা টেকনিক। তাহলে তো আমরা পার্টিকুলার কোন একটা অ্যালগরিদম দিয়ে এই কাজটা করতে পারি। তাহলে সেখানে কেন অনেকগুলা মডেল বা অনেক ধরনের অ্যালগরিদমের প্রয়োজন? এই কোয়েশ্চেনের অ্যান্সারটা খুবই সিম্পল। যেমন আমরা সবাই যারা এই ডাটা স্ট্রাকচার বা অ্যালগরিদম পড়ছি মোটামুটি কম্পিউটার সায়েন্স এর সাথে রিলেটেড, আমরা জানি যেমন সর্টিং করার জন্য অনেক ধরনের টেকনিক আছে। সেটা বাবল সর্ট, ইনসারশন সর্ট, মার্জ সর্ট, কুইক সর্ট এবং প্রত্যেকটার কাজে কিন্তু সর্টিং করা। তো বাবল শটও যেমন শর্ট করে, ইনসারশন শটও শর্ট করে। তো বাবল শট দিয়ে যদি শর্ট করা যায় তাহলে আবার ইনসারশন শটের দরকার কি? আসলে একেকটা অ্যালগরিদম একেক পারপাস এ ইউজ হয়। কিন্তু সবগুলার কাজ কিন্তু একই। সেটা হচ্ছে শর্টিং করা। তো এরকম মেশিন লার্নিং মডেলও সুপারভাইজড লার্নিং এর জন্য এরকম অনেক অ্যালগরিদম আছে। আনসুপারভাইজড লার্নিং এর জন্য অনেক অ্যালগরিদম আছে। একেক পারপাসে আপনার অ্যালগরিদমটা একেক রকম কাজ করে। এবং এই যে কখন কোনটা ইউজ করতে হবে, কোনটা বেটার এই অ্যালগরিদম গুলা নিয়ে এনালাইসিস করাটাই হচ্ছে আসলে রিসার্চ। আর কিছুই না। আ ১ম এ যদি আমরা আসি যে সুপারভাইজড লার্নিং টা আসলে কি? সুপারভাইজড লার্নিং টা হচ্ছে এরকম সেটা হচ্ছে যে লাইক হিউম্যান লার্নিং। যেমন আমরা ছোটবেলায় যে বাচ্চাদেরকে আমরা কি করি? একটা ছোট বাচ্চাকে আমরা যদি হাঁটা শেখাই তাহলে ১ম এ আমরা তাকে একটু করে তুলি, এক পা হাঁটাই, তারপরে আবার হচ্ছে যে তাকে বসাই। এভাবে সে হচ্ছে হাঁটা শিখে। অথবা আমরা যদি যেমন ১ম এ সরেও, সরেয়া কিভাবে শিখছি? আমরা ১ম এ বলি যে এইটা সরেও, এটা সরেয়া, এটা হ্রস্বই, এটা দীর্ঘই। তারপরে হয়তোবা কোনো একটা লেটার ধরে বলি যে এইটা কি? তখন ছোট বাচ্চারা বলে যে এটা সরেও। সুপারভাইজড লার্নিং টা অনেকটা এরকম। এখানে আপনাকে আসলে বলে দেওয়া হবে যে এই জিনিসটা এটা, এটা এরকম। তুমি শিখো। এই জিনিসটা এটা, এটা এরকম তুমি শিখো। তাকে হয়তোবা ১০০ বার কোন একটা জিনিস শিখানো হবে। যখন সে শিখে যাবে তখন আমরা নতুন কিছু একটা তাকে দিয়ে বলব যে, "এবার বলো তো এটা কি জিনিস?" তখন সে বলবে যে, "হ্যাঁ, এটা হচ্ছে এই জিনিস।"
আহ তারপরে আসে হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ লার্নিং এর ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি আসলে জানবেন না যে আপনি কি শিখছেন। আনসুপারভাইজ লার্নিং এর কমন এক্সাম্পল যদি আমরা দেই তাহলে সেটা হচ্ছে যে আসলে প্রাণীরা যে ধরনের লার্নিং সেগুলো হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। যেমন হচ্ছে একটা গরুর বাছুর, গরুর বাছুর যখন হচ্ছে জন্ম হয় তাকে কিন্তু কেউ হাঁটা শেখানো লাগে না, সে মোটামুটি হচ্ছে যে জন্মের পর থেকে হচ্ছে লাফালাফি করতে পারে। এটা হচ্ছে একটা আনসুপারভাইজ লার্নিং এর এক্সাম্পল। যেমন এই যে এখানে একটা পিকচার দেওয়া আছে, এই পিকচারে যদি আমরা খেয়াল করি যে অনেকগুলা বিড়াল আছে, কিন্তু কোন বিড়ালটা কোন গ্রুপে সেটা আমরা জানি না। ধরেন আপনাকে কোনোভাবে বললো যে এই বিড়ালগুলোকে তুমি একটা গ্রুপিং করে দাও, আপনাকে কিন্তু আগে থেকে কখনো শেখানো হয়নি যে কোন বিড়ালটা কোন গ্রুপের অন্তর্ভুক্ত, কিন্তু আপনাকে বলে দেওয়া হয়েছে যে এই বিড়ালগুলোকে তুমি গ্রুপিং করো। তাহলে এটা হচ্ছে একটা আনসুপারভাইজ লার্নিং। এখানে আগে থেকে আপনাকে না শিখিয়ে আপনি নিজে থেকে শিখবেন, অনেকটা সামথিং লাইক সেলফ লার্নিং বাট নট এক্স্যাক্টলি সেলফ লার্নিং। সেমি সুপারভাইজ লার্নিংটা আসলে সুপারভাইজ লার্নিং আর আনসুপারভাইজ লার্নিং এর মানে দুইটা কম্বিনেশন, যেখানে হচ্ছে আপনাকে কিছু জিনিস শেখানো হবে, কিছু জিনিস শেখানো হবে না, সেটার কম্বিনেশন। আর রিইনফোর্সমেন্ট লার্নিংটা আসলে অটোমেশন লার্নিং, যেটা হচ্ছে যে নিজে থেকে শিখবে, নিজে থেকে আপডেট করবে, ভুল হলে নিজে থেকে শুধরে নিবে। ব্যাপারটা অনেকটা এরকম। আম, এখন এই মেশিন লার্নিং এর আসলে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি যে আমরা আসলে যেই জিনিসগুলা বা যেই ডিসিশন গুলা মেক করি সেগুলো আসলে ডাটা ডিরাইভেন। যদি আপনার ডাটাটা ঠিক থাকে তাহলে আউটপুটটা ঠিক থাকবে, যদি ডাটাটা ভুল হয় তাহলে আউটপুটটা ভুল হবে। যেমন এখানে আমাদের একটা পিকচার আছে এরকম যে কেউ একজন হচ্ছে একটা বৃষ্টিপাতের পরিমাণ প্রেডিকশন করার জন্য মডেল বানাইছে, কিন্তু তার মডেলটা হচ্ছে যে এমন প্রেডিকশন করছে যে সমুদ্রের পাড়ে আর কোনো বৃষ্টিপাত হচ্ছে না। মানে সে ভুল প্রেডিকশন করছে, সমুদ্রের পাড়ের ডাটা যখনই তাকে দিচ্ছে টেম্পারেচার বা ওয়েদার, সে যে প্রেডিকশন করছে সেটা হচ্ছে যে দেখাচ্ছে কোনো বৃষ্টিপাত হবে না বা এরকম কিছু একটা। আবার যেমন ডান পাশে একটা পিকচার দেখা যাচ্ছে যে কোনো একটা ইমেজ, ইমেজ থেকে আমরা কোনো একটা মডেলকে লার্ন করাইছি যে এরকম এটা হচ্ছে যে একটা কুকুর, এটা একটা কুকুর, এটা একটা কুকুর। টেস্টিং এর টাইমে আমরা যদি এরকম কিছু ফ্রাইড চিকেনও দেই যেটা চেহারাটা কুকুরের কাছাকাছি, তখন সে কিন্তু এটাকে হচ্ছে কুকুর হিসাবে নিবে। তো এটা হচ্ছে মেশিন লার্নিং এর জন্য আসলে একটা সমস্যা। আহ আমি আসলে অনেক মেশিন লার্নিং এর অ্যাপ্লিকেশনের সবচেয়ে বড় বিষয় যেটা মেশিন লার্নিং নিয়ে, সেটা হচ্ছে যে মেশিন লার্নিং আসলে ইউজ করা যায় না, বা মেশিন লার্নিং দিয়ে কোনো একটা জিনিসকে রিসার্চে কনভার্ট করা যায় না এমন কোনো ফিল্ড নেই। আপনি সোসিওলজিতে পড়েন, আপনি সেখানেও কোনো না কোনো ভাবে ইনক্লুড করে আপনি মেশিন লার্নিং ইনক্লুড করতে পারবেন। আপনি আপনি ইকোনমিক্সে পড়েন, ইকোনমিক্সের কোনো ডাটা নিয়ে আপনি সেটা রিলেট করে মেশিন লার্নিং এ আনতে পারবেন। আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়েন বা যেই ব্রাঞ্চে বলি আমরা সেটাকে মেশিন লার্নিং এ রিলেট করতে পারবো। তো ইন ব্রড আসলে সবগুলা সেক্টর নিয়ে তো আলোচনা করা একটু কঠিন। আমরা হচ্ছে কম্পিউটার সায়েন্সে আসলে সবচেয়ে হট যদি কোনো একটা টপিক বলি যে মেশিন লার্নিং রিলেটেড, সেটা হচ্ছে যে মেডিকেল ইমেজের ক্ষেত্রে মেশিন লার্নিং অ্যানালাইসিস। তো আমি এই মেশিন মানে মেডিকেল ইমেজের পার্সপেক্টিভে মেশিন লার্নিংটা আসলে কিভাবে ইউজ করা যায় সেটার একটা স্যাম্পল নিয়ে আলোচনা করব। আচ্ছা, মেডিকেল ইমেজ বলতে তো আমরা বুঝি যে মেডিকেল রিলেটেড যত ইমেজ আছে, যেমন এখানে কয়েকটা স্যাম্পল দেওয়া আছে, যেমন আল্ট্রাসাউন্ড ইমেজ, তারপর হচ্ছে এমআরআই ইমেজ, এক্স রে ইমেজ, কম্পিউটার টোমোগ্রাফি বা হোয়াট এভার। এখন যেমন আমি আমি যদি এরকম একটা এক্স রে ইমেজ, এই এক্স রে ইমেজটা কাউকে দিয়ে বললাম যে তুমি একটু আমাকে বলো যে এর মধ্যে কি নিউমোনিয়া আছে কি নেই, তাহলে ব্যাপারটা দুই ধরনের কেস হইতে পারে। সে হয়তো আন্দাজে ঢিল মারতে পারে যে হ্যাঁ এটার মধ্যে নিউমোনিয়া আছে, তখন যদি থাকে তাহলে ওকে, আর না থাকলে নেই। কিন্তু এটা একমাত্র বলতে পারবে কি একজন ডাক্তার বা একজন এক্সপার্ট, যে আসলেই বুঝে যে এরকম একটা এক্স রে ইমেজ থেকে যে এটার মধ্যে নিউমোনিয়া আছে কি নেই। কিন্তু মেশিন লার্নিং দিয়ে আমরা এই জিনিসটা অটোমেশন করে দেওয়া সম্ভব, যে তাকে আমরা এরকম নিউমোনিয়ার 100টা ইমেজ দিয়ে তাকে শেখাইলাম, তাকে হচ্ছে এরকম নিউমোনিয়া ছাড়া 100টা ইমেজ দিয়ে শেখাইলাম যে তুমি দেখো এই ধরনের ইমেজের স্যাম্পল গুলো হচ্ছে, এই ধরনের ইমেজের স্যাম্পল গুলো তোমার নিউমোনিয়ার জন্য, এই ধরনের ইমেজের স্যাম্পল গুলো তোমার নিউমোনিয়া নেই। তখন কিন্তু সেই মডেল নিজে থেকে একটা ডিসিশন নিতে পারে যে এটা নিউমোনিয়া, এটা নিউমোনিয়া না। তাহলে এইভাবে আমরা হচ্ছে আসলে চাইলে মেডিকেল ইমেজে মেশিন লার্নিং হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারি। আহ মোটামুটি সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, সেমি সুপারভাইজ লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং, মানে সবগুলো দিয়ে মানে কোনো না কোনো ভাবে মেডিকেল ইমেজ দিয়ে আসলে কাজ করা সম্ভব। আর কি কি কাজ করা যায় আসলে, ডায়াগনোসিস যেটা বলি, যেমন রোগ নির্ণয়, একটু আগে আমি যেটা বললাম, যেমন একটা মেডিকেল ইমেজের স্যাম্পল থেকে তার আসলে ডিজিজ আছে কি নেই, এই ধরনের কোনো ডিসিশন। অথবা যেমন ইমেজ কম্প্রেশন, ইমেজ কম্প্রেশনটা আমরা মোটামুটি সবাই দেখি, সেটা হচ্ছে যেমন আমরা মেসেঞ্জারে যখন কোনো ছবি মানে পিকচার মানে কারো কাছে সেন্ড করি, তাহলে কি হয় যে রেজলিউশনটা হচ্ছে একটু নষ্ট হয়ে যায়। এর কারণ কি, কারণ মেসেঞ্জার হচ্ছে এই ইমেজগুলো তাদের সার্ভারে হচ্ছে যে আপলোড করে রাখে। তো যেন সার্ভারে
যেই জিনিসগুলো আমরা পাঠাই সেগুলো যেন সাইজ একটু কম থাকে বা তাদের স্টোরেজ কম লাগে, সেজন্য তারা হচ্ছে অটোমেটিক এগুলোর কোয়ালিটিটা একটু রিডিউস করে। এই জিনিসটা হচ্ছে আসলে কম্প্রেশন। তো আপনি চাইলে এই ইমেজ কম্প্রেশন বা এই রিলেটেড জিনিসগুলোর ক্ষেত্রে মেশিন লার্নিং ইউজ করতে পারেন। যেমন কিভাবে? আমি একটা এক্সাম্পল দিই যে কম্প্রেশন দিয়ে মেশিন লার্নিং আসলে কিভাবে ইউজ করা সম্ভব। যেমন আপনি একটা ইমেজ পাঠাইলেন। এখন যেকোনো ইমেজ মেসেঞ্জার কি করে দেয়? কোয়ালিটি লেস করে দেয়। তাহলে হচ্ছে যে দেখা যায় একটা ভালো রেজোলিউশনের ইমেজ যেটা আসলে আমার খুবই দরকার সেটারও কোয়ালিটি লেস হয়ে যাচ্ছে। একটা লো কোয়ালিটির ইমেজ সেটাও কোয়ালিটি লো হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি মেশিন লার্নিং দিয়ে এমনভাবে লার্ন করায় সেট করাইতে পারি যে এই ইমেজটা আসলে এতটুকু পর্যন্ত কোয়ালিটি সে রিডিউস করবে। মানে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত কোয়ালিটি রিডিউস করবে যাতে করে হচ্ছে কোয়ালিটিটা মোটামুটি ঠিক থাকে। মানে কোয়ালিটি কমলেও সেই ইমেজটার রেজোলিউশন নষ্ট না হয়ে যায়। এটা মেশিন লার্নিং দিয়ে করা সম্ভব। তারপর হচ্ছে কোয়ালিটি টেবল। কোয়ালিটি টেবলের ব্যাপারটা হচ্ছে যেমন আমাদের কিছু পুরাতন ছবি থাকে। হয়তোবা অনেক আগে আমার আমার বাবার হয়তোবা ১৯০৩ সালের একটা ছবি অথবা ১৯৯৬ সালের ছবি এরকম সে। এই ছবিগুলো কি হয় অনেক সময় যে মেক্সিমামই হচ্ছে কোনো একটা ফটো ফ্রেমে থাকে। তার কর্নার দিয়ে নষ্ট হয়ে যায়, মাথা চলে যায় বা অন্য কিছু। তো মেশিন লার্নিং এর সাথে ডিপ লার্নিং বা অন্য মানে বিষয়গুলো কম্বাইন করে ওই ইমেজগুলা আবার আপনার চাইলে হচ্ছে পুনরায় উদ্ধার করে আনা সম্ভব। মানে ইমেজটা আগের মতো রিকনস্ট্রাক্ট করা সম্ভব। তারপর হচ্ছে সেগমেন্টেশন। সেগমেন্টেশন ব্যাপারটা হচ্ছে যে আপনি মনে হয় একটা ইমেজ থেকে পার্টিকুলার পার্টিকুলার রিজনকে হচ্ছে সেপারেট করতে পারেন। যেমন হচ্ছে যে আমার এখানে একটা ইমেজ আছে। এটা আসলে একটা এমআরআই ইমেজ ব্রেইনের। সেখানে এই যে এই পোরশনটা একটা টিউমার। তো আপনি ধরেন কোন একটা এমআরআই ইমেজ থেকে শুধু টিউমারের অংশটুকু আপনি রাখতে চাচ্ছেন যে শুধু এই টিউমারের অংশটুকু আমি রাখবো, বাকিটা আমি রাখবো না। তাহলে এটা হচ্ছে মেশিন লার্নিং দিয়ে করা সম্ভব। আর একবার কমন যদি ফ্রেমওয়ার্ক ধরি যে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে আসলে মেশিন লার্নিংটা কিভাবে ইউজ হয়। আ মেশিন লার্নিং এর যে জেনারেল আর্কিটেকচার ঠিক সেভাবেই ইউজ হয়। ১ম এ আমাদের প্রি প্রসেসিং থাকে, ফিচার এক্সট্রাকশন থাকে, ফিচার এনালাইসিস থাকে। সেই ফিচার গুলা থেকে হচ্ছে কোন একটা মডেল শিখে, তারপর সেই মডেলকে আমরা নতুন কোন ইমেজ দিলে সে হচ্ছে তখন চেক করতে পারে। এখন এখানে একটা কথা আছে যে আসলে ফিচার এক্সট্রাকশন জিনিসটা কি? যেমন মেডিকেল ইমেজের ক্ষেত্রে আমি একবারে ১ম এই বলছি যে মেশিন লার্নিং মডেল আসলে শিখতে পারে হচ্ছে ডাটা থেকে। তো তাহলে আমরা ইমেজ বলি আর যেটাই বলি, তার আসলে লার্ন করার ক্যাপাবিলিটি আছে ডাটা থেকে। ডাটাগুলা কি? ডাটাগুলা হচ্ছে যেকোনো জিনিস আসলে ডাটা। ইমেজও একটা ডাটা, ভয়েসও একটা ডাটা। তবে আ ইন ব্রড সেন্স মেশিন লার্নিং এর ক্ষেত্রে যদি আমরা ডাটা বলি, সে তো আসলে ইমেজ বুঝবে না। ইমেজগুলো আসলে কি? কোন একটা নাম্বার বা কিছুতে কনভার্ট করতে হবে। যে নাম্বার বা পয়েন্ট থেকে সে বুঝবে। তো একটা ইমেজের সেই সকল নাম্বার বা সেই সকল ভ্যালু অথবা একটা ইমেজকে এরকম কোনো ভ্যালুতে কনভার্ট করা যেই ভ্যালু থেকে সেই ইমেজটা সে আসলে চিনতে পারবে, এই জিনিসগুলাকে বলা হয় হচ্ছে ফিচার। ফিচারের খুব সিম্পলি বললে এটা হচ্ছে বৈশিষ্ট্য। মানে সেই সকল জিনিস যেটার ভিত্তিতে আমরা হচ্ছে কোনো একটা ইমেজকে আইডেন্টিফাই করতে পারবো। তবে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে সে নাম্বারের ভিত্তিতে আনে। এখন এই নাম্বারগুলো আসলে সে কিভাবে আনবে? এই নাম্বারগুলো আনার জন্য আসলে বিভিন্ন ধরনের অ্যালগরিদম আছে। এবারে খুব কমন সেন্স এ এখানে মোটামুটি সব মিলে যদি কেউ একদম মেশিন লার্নিং শিখতে চায়, তাহলে সুপারভাইজড লার্নিং থেকে ৭-৮ টা অ্যালগরিদম, আনসুপারভাইজড লার্নিং থেকে ৭-৮ টা অ্যালগরিদম, এরকম ফিচার এক্সট্রাকশন থেকে কয়েকটা অ্যালগরিদম, ফিচার অপ্টিমাইজেশন থেকে কয়েকটা অ্যালগরিদম। সব মিলে মোটামুটি ২৫ টা থেকে ৩০ টা অ্যালগরিদম শিখলেই মোটামুটি আমাদের মেশিন লার্নিং কভার। এট লিস্ট যেকোনো কেউ মেশিন লার্নিং এ রিসার্চ করার মতো এবল। আচ্ছা, এখন ইমেজের ডাটা সেট গুলো আসলে কেমন হয়? যেমন আমি এখানে একটা নরমাল ব্রেইন টিউমার আর নরমাল ইমেজের একটা ডাটা সেট দেখাইছি। এটা হচ্ছে ২ টা যেহেতু এখানে ক্যাটেগরি তাইলে এটাকে বলা হচ্ছে বাইনারি ডাটা সেট। এই ডাটা সেটে কিছু নরমাল ইমেজ থাকবে, কিছু টিউমার ইমেজ থাকবে। আমরা এটার কিছু বৈশিষ্ট্য নিয়ে মেশিন লার্নিং মডেলকে শিখাবো যে তুমি দেখো এই ধরনের ইমেজগুলো হচ্ছে নরমাল আর এই ধরনের ইমেজগুলো হচ্ছে টিউমার। তখন আমরা নতুন একটা স্যাম্পল কারো কাছ থেকে দিব, নতুন একটা ইমেজ, তখন সে বলে দিবে যে হ্যাঁ, ওকে এটা একটা টিউমারের ইমেজ, এটা একটা নরমাল ইমেজ। এখন এখানে একটা কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে যে সে কি সবসময় বলতে পারবে যে আসলে টিউমার দিলে টিউমার? ব্যাপারটা আসলে এরকম না। অনেক সময় দেখা যাবে হয়তো কোনো একটা নরমাল ইমেজ সে হয়তোবা বলে দিচ্ছে এটা টিউমার। এই কারণেই মেশিন লার্নিং মডেল আসলে কখনো 100% অ্যাকুরেট হয় না। সেখানে কিছু না কিছু হচ্ছে আম ইরর থাকে আরকি। এখানে এরকম অন্য একটা ডাটা সেটের স্যাম্পল দেওয়া আছে যেখানে অনেকগুলা হচ্ছে ক্যাটেগরি বলা আছে। আপনি চাইলে ২ টা ক্যাটেগরি নিয়ে কাজ করতে পারেন, ১০ টা ক্যাটেগরি নিয়ে কাজ করতে পারেন। কেউ চাইলো যে সে ১০০ ধরনের রোগের হচ্ছে ডায়াগনোসিস করতে চায়। তাহলে তার কাছে যদি ডাটা থাকে সে এটাও করতে পারবে। এটা কোনো আসলে বিষয় না। আচ্ছা। তো মেডিকেল ইমেজের ক্ষেত্রে এখানে একটা সেকশন ছিল প্রি প্রসেসিং। এটা আসলে ফিচার বা আমরা যেটা বলছি যে বৈশিষ্ট্য, ওই ভালো বৈশিষ্ট্য বের করে আনার জন্য আসলে এই প্রি প্রসেসিং টা করা হয়। এগুলো আসলে কি বলে? ফিচার এক্সট্রাকশন এর কিছু ধাপ আরকি।
প্রি প্রসেসিং এর ব্যাপারটা কেমন? যেমন ধরেন এই যে এখানে একটা ইমেজ দেখেন আপনারা। এই ইমেজটা আর এই ইমেজটা। এখান থেকে কিন্তু এই ইমেজটা অনেক বেশি স্মুথ আর অনেক বেশি কি বলে? এইটাতে যেমন হচ্ছে এজ গুলা একটু ভাঙা আছে বা কিছু আছে, এখানে কিন্তু এরকম নেই। তার ফলে কি হবে যে এখান থেকে বৈশিষ্ট্যগুলা ভালোভাবে আইডেন্টিফাই করা সম্ভব হবে। ব্যাপারটা হচ্ছে রো মানে রাফ যে জিনিসগুলো থাকে সেখান থেকে যেগুলো হচ্ছে যে আসলে খুবই সুন্দর সেখান থেকে হচ্ছে ইফিসিয়েন্ট জিনিস আমাদের পাওয়া সম্ভব। তো এই জিনিসগুলো হচ্ছে যে প্রি প্রসেসিং এর একটা কাজ করে, অথবা ফিচার এক্সট্রাকশন এগুলো ভালো কাজ করে আরকি। ফিচার এক্সট্রাকশন সম্পর্কে আমি আগেই বলছি যে কোন একটা ইমেজ, যেমন এইটা একটা ইমেজ। ইমেজ বলতে আমরা তো আসলে জানি খুব কমন যে ইমেজ আসলে ইমেজ না। যেমন এই ইমেজটা আসলে অনেকগুলো পিক্সেলের সমষ্টি। যেমন এখানে অনেকগুলা এরকম টু ডাইমেনশনাল লেয়ারে, এটা টু ডাইমেনশনাল লেয়ারে সেখানে অনেকগুলা পিক্সেল আছে। তো এই পিক্সেল থেকে বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে এমন কিছু নাম্বার নিয়ে আসা, এই পিক্সেল গুলো থেকে আসলে এমন কিছু নাম্বার নিয়ে আসা যেটা দিয়ে আসলে যে কোনো ইমেজ হচ্ছে সে চিনতে পারবে বা ইমেজের বৈশিষ্ট্য বুঝতে পারবে। এই জিনিসটা হচ্ছে ফিচার এক্সট্রাকশন। ফিচার এক্সট্রাকশনের জন্য বিভিন্ন ধরনের টেকনিক আছে বা অ্যালগোরিদম আছে। আপনার এরকম ইমেজ থাকলে আপনি ওই ইমেজ থেকে অ্যালগোরিদম গুলো চালায় ফিচার গুলা বা সেটাই বৈশিষ্ট্য যেটা আমরা বলি সেটাকে কোনো একটা এক্সেল ফাইলেও কনভার্ট করে নিতে পারেন, অথবা এক্সেলে না দিয়ে জাস্ট সরাসরি আপনি ওই মেশিন লার্নিং মডেল গুলাতেও দিয়ে দিতে পারেন। দিয়ে দিলে মেশিন লার্নিং মডেল গুলো সেখান থেকে শিখে নিবে। তারপর শেখা হয়ে গেলে সে একটা ট্রেন মডেল, মানে সে এখন ট্রেনিং প্রাপ্ত হয়েছে। এখন আপনি নতুন কিছু দিলে সে তখন এটা রিকগনাইজ করতে পারবে। এখন ধরেন আমরা কোনো একটা ইমেজ এরকম রিকগনাইজ করতে গেলাম, কিন্তু দেখা গেল যে ফিচার গুলো অনেক খারাপ বা বৈশিষ্ট্য এমন খারাপ আসছে যে মানে মেশিন লার্নিং মডেলটা অনেক বেশি ভুল করতেছে। তো আমরা চাই, মানে আমরা চাচ্ছি যে এই এই মডেলটা যেন একটু ভালো করে, অথবা এটার ক্যাপাসিটি যেন একটু মানে বাড়ে। তো এটার জন্য আবার বিভিন্ন ধরনের টেকনিক আছে। আপনি এই যে ফিচার গুলো আছে সেগুলোকে আপনি অপটিমাইজ করতে পারেন, বা হচ্ছে কি বলে, ফিচার গুলা যেন ভালো করে আউটপুট আনতে পারে সেটার ব্যবস্থা আছে। সেগুলোর জন্য বিভিন্ন ধরনের টেকনিক আছে, ফিচার অ্যানালাইসিস করার জন্য, ফিচার অপটিমাইজেশন করার জন্য। এগুলোর জন্য বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে। যেমন ফিচার অপটিমাইজেশনের জন্য আমাদের কিছু টেকনিক আছে, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, লিনিয়ার ডিসক্রিমিন্যান্ট অ্যানালাইসিস। এরকম বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ দিয়ে সেটা আসলে চাইলে আপনার ভালো করা সম্ভব। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কোন একটা মেশিন লার্নিং মডেল যদি খারাপ করে সেটাকে ভালো করার জন্য আবার বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ আছে। এখানে সুপারভাইজ লার্নিং এর মোটামুটি কিছু অ্যালগোরিদম বলা আছে। যেমন সুপারভাইজ লার্নিং এর একবার আমি যেমন বলছিলাম যে মোটামুটি ৭টা, যেমন এই ৭টা অ্যালগরিদম শিখলে আপনি মোটামুটি মেশিন লার্নিং মডেলে একটা এটলিস্ট কনফারেন্স পেপার করার মতো আপনার মোটামুটি একটা ক্যাপাসিটি হয়। রিগ্রেশনের জন্য এখানে ৩-৪টা অ্যালগরিদম বলা আছে। এগুলো পারলেই মোটামুটি আমরা মেশিন লার্নিং দিয়ে যে কোনো একটা কাজ করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন আর রিগ্রেশন। ক্লাসিফিকেশনের ব্যাপারটা হচ্ছে ক্যাটাগরাইজ করা। যেমন আমরা একটু আগে বললাম যে একটা কি বলে, ইমেজে তার হচ্ছে যে নিউমোনিয়া রোগ আছে কি নেই, তাহলে আছে কি নেই এই ধরনের ডিসিশন, এটা হচ্ছে ক্লাসিফিকেশন। আর রিগ্রেশন কোনগুলা? রিগ্রেশন হচ্ছে যে কোন একটা ভ্যালু প্রেডিকশন করা। তখন আমি আমি বলতে চাচ্ছি যে আসলে নিউমোনিয়া থাকার সম্ভাবনা কত পার্সেন্ট। সে বলে দিল যে 43.39%। তাহলে যে একটা পার্সেন্টেজ বলে দিচ্ছে কন্টিনিউয়াসলি বা কন্টিনিউয়াস ভ্যালু বেসিসে, ইয়েস নো বা এই ধরনের কোনো ডিসক্রিটাইজেশন না, তাহলে সেই সেই জিনিসটা হচ্ছে রিগ্রেশন আর কি। সেই মডেলগুলোকে বলা হয় হচ্ছে রিগ্রেশন। তো একেক পারপাসে আপনি একেক কাজ ইউজ করতে পারবেন। এটা হচ্ছে যে আপনি আসলে আপনার রিসার্চটা কোন পারপাসে করছেন। যেমন আমি চাচ্ছি ক্লাসিফিকেশন পারপাসে করতে, তাহলে ক্লাসিফিকেশনের অ্যালগরিদম গুলো ইউজ করবো। আমি রিগ্রেশনের পারপাসে চাচ্ছি, আপনি রিগ্রেশন গুলো ইউজ করবেন। এখন নট নেসেসারি যে আপনি রিসার্চ করার জন্য আপনার ক্লাসিফিকেশনও জানতে হবে, আপনার রিগ্রেশনও জানতে হবে, আপনার আনসুপারভাইজড লার্নিংও জানতে হবে, এরকম না। বরং আপনি যেটা রিসার্চ করতে চান সেটার জন্য আপনার যেইটুকু জানা দরকার বা যেই মডেল জানা দরকার, শুধু সেইটুকু জেনে আপনি কাজ করলেও আপনি চাইলে মানে ভালো রিসার্চার হতে পারবেন। এটা কোনো অসুবিধা নেই। আনসুপারভাইজড লার্নিং এর সম্পর্কে আমরা মোটামুটি আগে বলে দিয়েছিলাম। আনসুপারভাইজড লার্নিং এর কিছু প্রসেস এখানে বলা আছে, কয়েকটা অ্যালগোরিদম বা কি কিভাবে কাজ করে সেগুলো আর কি। যেমন হচ্ছে আমরা যেমন বলছিলাম যে ওই প্রথম ছবিতে যে কিছু বিড়াল ছিল, কিন্তু বিড়াল গুলাকে আমাদের হচ্ছে গ্রুপে ভাগ করতে হবে, কিন্তু আমরা জানি না যে কোনটা কোন গ্রুপে। তখন আমরা কি করতে পারি যে বিড়াল গুলার কালারের যে বৈশিষ্ট্য বা অন্য কোনো বৈশিষ্ট্য নিয়ে আমরা সেগুলাকে চাইলে এরকম এই অ্যাক্সিসে বসাইতে পারি। তখন দেখা যাবে কি যে এক ক্যাটাগরির যে ভ্যালু গুলা সেগুলা মোটামুটি কাছাকাছি থাকে, আরেক ক্যাটাগরি গুলা কাছাকাছি থাকে। তখন আপনি যদি এগুলাকে এনক্লোজ করেন, এটা এক গ্রুপ, ওইটা এক গ্রুপ, ওইটা এক গ্রুপ, তখন আপনি নিজে থেকে একটা ডিসিশন নিয়ে ফেলতে পারবেন আসলে কোন বিড়ালটা কোন গ্রুপে। এটা হচ্ছে যে আসলে আনসুপারভাইজড লার্নিং এভাবে হচ্ছে কাজ করে।
আর সেমি সুপারভাইজ লার্নিং এর ব্যাপারটা বলছি, সেটা হচ্ছে আসলে আপনার কিছু জিনিস থাকবে আপনাকে শিখানো, কিছু জিনিস থাকবে যে আপনি আসলে জানেন না, আপনার দুইটার ভিত্তিতে আপনাকে ডিসিশন নিতে হবে। তো এই ডিসিশনটা আসলে কিভাবে নেওয়া হয়? এই ডিসিশনটা এভাবে নেওয়া হয় যে আমি যেই জিনিসটা অলরেডি শিখে গেছি সেখান থেকে মানে আমার স্মল নলেজ যেটা আমি অলরেডি জানি সেটা কাজে লাগিয়ে যেটা জানি না সেটা ডিসকভার করব। যখন ডিসকভার করা শেষ তখন আমার সবকিছুই জানা হয়ে গেছে। যে আমার আমি আমি ধরেন আমার একটা 100% কোন একটা স্কেল আছে, সেই 100% স্কেলে আমি 20% জানি আর বাকি 80% জানি না। তার মানে এখানে সুপারভাইজ আছে, আনসুপারভাইজ আছে। তো তাহলে আপনি ধরেন এই 20% নলেজ ব্যবহার করে আপনি আস্তে আস্তে জানার চেষ্টা করবেন, করতে করতে ধরেন আপনি বাকি 80% জেনে যাবেন। তখন আপনার 100% নলেজ হয়ে যাবে। তখন আপনার কি হয়, পুরাটাই আপনার জানা, তখন আপনি এটাকে সুপারভাইজ লার্নিং হিসেবে ইউজ করতে পারবেন। তো সেমি সুপারভাইজ লার্নিং এর প্রসেসটা সাধারণত এরকম যে আপনার যেটুকু নলেজ আছে সেটুকু ব্যবহার করে আপনি যেটা জানেন না সেটা ডিসকভার করবেন। করার পরে যখন সব জানবেন, তখন আপনার সব জানা হয়ে গেছে, তখন আপনি ওটা সুপারভাইজ লার্নিং হিসেবে আসলে কাজে লাগাবেন। আর রিইনফোর্সমেন্ট লার্নিং এর ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে তাকে আপনি শিখাবেন, সে নিজে থেকে শিখবে, আবার তার নিজেরও কিছু নলেজ থাকবে। যেমন চ্যাট জিপিটি, যদিও চ্যাট জিপিটি আসলে রিইনফোর্সমেন্ট লার্নিং দিয়ে না, কিন্তু চ্যাট জিপিটি রিইনফোর্সমেন্ট লার্নিং এর মতো কাজ করে। অথবা চ্যাট জিপিটির আগে আমাদের একটা অ্যাপস ছিল, সম্ভবত আমি 17 বা 18 সালে চালাইছিলাম অ্যাপসটা। ওটার নাম ছিল সম্ভবত সিমি সিমি মেবি। ওখানে সিমি সিমি অ্যাপসে এরকম ছিল যে আমরা যখন সিমিকে গালি দিতাম তখন সে কোনো একটা ভালো অ্যান্সার দিত, সে গালি জানতো না। পরে আমি যখন বলতাম যে এটা একটা গালি, তুমি যখন আমাকে এটা দিবা, তুমি এই রেসপন্সে অন্য একটা গালি দিবা বা অন্য একটা কিছু বলবা, তখন সে কিন্তু পরের রেসপন্সে একটা গালি দিত। তার মানে সে যেটা জানছে না সেটা কিন্তু সে রেসপন্স করছে। আগে যখন আমি গালি দিলাম সেটা ভালো রেসপন্স করছে, সেটা হচ্ছে তার নলেজ। কিন্তু পরে যখন সে গালি রেসপন্সে গালি দিচ্ছে, এটা হচ্ছে যে তার নতুন শেখা জিনিস। এই জিনিসটা হচ্ছে আসলে রিইনফোর্সমেন্ট লার্নিং। আহ কমন যে চ্যালেঞ্জ আসলে মেশিন লার্নিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ডাটা। যে আপনার মানে ডাটাটা আপনি কিভাবে ক্যাপচার করবেন, কোথায় থেকে ডাটা নেবেন, কোন ডাটা সেটে কাজ করবেন। এটা যখন ডাটা থাকে আসলে যে কোনো জিনিস আমরা মানে মেশিন লার্নিং দিয়ে আসলে যে কোনো কাজ করতে পারি। আহ মোটামুটি ইন সামারি এইটুকুই আমার এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করার মতো ছিল। সবাইকে ধন্যবাদ। আপনারা চাইলে যে কোনো কোশ্চেন করতে পারেন। জি আমি আমার একটা কোশ্চেন ছিল। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। এখন আমাদের অডিয়েন্সদের কাছ থেকে আমরা প্রশ্ন শুনে নিব। যারা প্রশ্ন করতে চান তারা হ্যান্ড রেজ করুন, আমরা আপনাদের ডেকে নিব। অডিয়েন্স, আপনারা কি কেউ কোনো প্রশ্ন করতে চান? জি জি জি, আমি হ্যান্ড রেজ করেছি। দেখতে পাচ্ছি না। হ্যালো। আচ্ছা, আপনি আপনার প্রশ্ন করুন। জি, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা তো এইমাত্র জানলাম যে মেশিন লার্নিং কিভাবে কাজ করে। হ্যাঁ, চারটা টাইপ জানলাম কিভাবে ট্রেন করানো হয়। আমার প্রশ্ন ছিল যে আমি ভাই প্রথমে বলছেও মোহাম্মদ মিনার হোসেন ভাই যে আমরা যদি মেশিন লার্নিং এর এন্ট্রি নিতে যাই তাহলে আমাদের প্রথমে পাইথন এবং সি, তার সাথে একটু কম্পিউটার সায়েন্সের বেসিক থাকলে, ইংলিশ পারলেই আমরা মেশিন লার্নিং এন্ট্রি নিতে পারবো, মেশিন লার্নিং শেখা শুরু করতে পারবো এবং হয়তো বা একটু কাজও করতে পারবো। আর প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমি একেবারে বেসিক থেকে যদি রোড ম্যাপ সংক্ষেপে থাকে যে আমি আপাতত এই 4-5টা প্রোগ্রামিং নলেজ, তারপর এই 4-5টা বেসিক জিনিসগুলো জেনে আমি এইভাবে একটা রোড ম্যাপ যদি থাকতো বলে দিলে ভালো হয় যে তুমি আচ্ছা এইভাবে শুরু করতে পারো। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। প্রথমত হচ্ছে আসলে আপনার যে কম্পিউটার সায়েন্স সম্পর্কে জানতে হবে অথবা ওই যে বেসিক জিনিস জানতে হবে, ব্যাপারটা এরকম না। মানে ব্যাপারটা আমি আসলে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি আসলে বেসিক যে কোনো প্রোগ্রামিং এর স্ট্রাকচার বোঝেন। আসলে মেশিন লার্নিং এ কাজ করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে পাইথন। তার মানে আপনি আসলে পাইথনেই কাজ করবেন শুধু। যারাই কাজ শুরু করে আমরা পাইথনেই কাজ করব। তো বেসিক বলতে আমরা যদি সি তে যেমন আমরা লুপ বুঝছি, তারপর হচ্ছে আমরা অ্যারে বুঝছি। তো এই জিনিসগুলো যদি আমাদের বোঝা থাকে তাহলে হয় কি আমরা পাইথনটাও সহজে ধরতে পারবো, অথবা যে ফাংশন কিভাবে কাজ করে, ফাংশনের প্যারামিটার গুলো কিভাবে পাস হচ্ছে, এটা যদি ধরতে পারি তো পাইথন সহজে ধরতে পারবো। তো তাহলে হবে কি যে আপনি পাইথন দিয়ে যে কোনো মেশিন লার্নিং মোটামুটি খুব সহজে করতে পারবেন। আর গাইডলাইন বলতে আপনার প্রথমে যেটা করতে হবে যে একবারে সিম্পলি পাইথন শিখতে হবে। পাইথন বলতে একবারে অ্যাডভান্স না যে এখন পাইথন দিয়ে ধরুন ওয়েব ডিজাইন করা যায়, পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার আছে, এরকম না। আপনি শুধু বেসিক পাইথন যেমন লুপ, অ্যারে, তারপর হচ্ছে ইফ ইলস, কন্ডিশনাল স্টেটমেন্ট, এই বেসিক জিনিসগুলো শিখে তারপর হচ্ছে আপনি যেটা করবেন, যেমন সুপারভাইজ লার্নিং এর কিছু অ্যালগোরিদম শিখলেন,
সুপারভাইজ লার্নিং গুলা কিভাবে ইভালুয়েশন করে সেই জিনিসগুলো শিখলেন। শেখার পরে আপনি আসলে কি কাজ করতে চান, সুপারভাইজ লার্নিং এর উপর আপনি একটা নিজে কাজ বা টপিক সিলেক্ট করবেন বা দু একটা পেপার চেক করবেন অনলাইন থেকে। তারপরে আপনি ধরেন সেটা দিয়ে কাজ শুরু করলেন। আর এখন সবাই প্রথম যেটা ভুল করে রিসার্চ করার ক্ষেত্রে, যে চেষ্টা করে কি যে আমি একবার পুরা জিনিসটা আগে শিখবো, আমি প্রথমে পাইথন পুরা শিখে ফেলবো, তারপর আমি হচ্ছে ফুল মেশিন লার্নিং কভার করে ফেলবো, আমি অনেকগুলো রিসার্চ পেপার পড়বো, তারপরে শুরু করব। রিসার্চে আসলে কখনো সব শিখে কখনো রিসার্চ শুরু হয় না। রিসার্চ আপনার শুরু করতে হয় এক প্রান্ত থেকে। তা আপনি মেশিন লার্নিং শিখলেন, আপনি সুপারভাইজ লার্নিং শিখলেন, আপনি চেষ্টা করেন সুপারভাইজ লার্নিং দিয়ে একটা কাজ করে ফেলতে। পরে আপনি যখন আনসুপারভাইজ লার্নিং দিয়ে যদি কাজ করতে চান, সেটা শিখে সেটা করবেন। তো আমার মনে হয় যে আপনি যদি একটা পোর্শন থেকে মানে এক পাশ থেকে হচ্ছে শুরু করেন, যে প্রথমে পাইথন শিখলেন, তারপরে সুপারভাইজ লার্নিং শিখলেন, কিছু পেপার ঘেটে একটা পেপার, আমি প্রথমে সাজেস্ট করবো সবসময় যে একটা কনফারেন্স পেপার করার জন্য। তার কারণ কি যে কনফারেন্স পেপার গুলো হচ্ছে তুলনামূলক সহজে করা যায় জার্নালের তুলনায়। তো এটা হচ্ছে কনফিডেন্সের ব্যাপার, যে আপনি যদি সহজেই অল্প সময়ে একটা কনফারেন্স পেপার করে ফেলতে পারেন, আপনার কনফিডেন্সটা অনেক হাই থাকবে, তখন আপনি চাইলে পরে সময় নিয়ে একটা জার্নাল করলেন, তখন রিসার্চে আরো বেশি আগ্রহ পাবেন আর কি। তো আমার সাজেশনটা হচ্ছে প্রথমে বেসিক পাইথন শিখে আহ সুপারভাইজ লার্নিং বা যেটাই বলেন একটা পোর্শন শিখে দু একটা পেপার অ্যানালাইসিস করে একটা রিসার্চের মধ্যে হচ্ছে যে আসলে ইনভলভ হয়ে যাওয়া আর কি। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। এর মেহেদী হাসান সজীব ভাই হ্যান্ড রেজ করেছেন, তো আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। যে জি, প্রশ্নটা হচ্ছে ভাইয়ের কাছে যে অ্যাকচুয়ালি আমি একটা রিসার্চ পেপারে কাজ করা শুরু করছি আর কি। তো এই টাইটেলটা হইতেছে টেরিটোরিয়াল বাংলা ল্যাঙ্গুয়েজ ডিটেকশন। অ্যাকচুয়ালি টাইটেলটা বুঝি নাই, একটু আরেকবার বলেন। টেরিটোরিয়াল বাংলা ল্যাঙ্গুয়েজ ডিটেকশন মানে বাংলাদেশের আচ্ছা, যে আঞ্চলিক ভাষাগুলো আছে ওইটার জি, ডিটেক্ট করার জন্য। তো এটা আমাদের মেইনলি ফোকাস করছে যে একটা ভয়েস ডেটা সেট মানে মেক করতে হবে আর কি। এই রিলেটেড ডেটা সেট অ্যাকচুয়ালি ক্যাগল বা ইয়েতে খোঁজা হয়েছে, ওইরকম মানে ভয়েস ডেটা নাই আর কি। তো আমরা চাইছিলাম যে একটা ডেটা সেট মেক করার জন্য, কিন্তু ওইরকম কোনো গাইডলাইনও পাইতেছিলাম না। তো যদি একটু গাইডলাইন দিতেন আর কি এই বিষয়ে, কিভাবে শুরু আচ্ছা, করবো আর কি। আচ্ছা। আমি আসলে মোটামুটি যখন শেষ করছি, আমি তখন বলছিলাম যে মেশিন লার্নিং এর আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে ডাটা সেট। প্রথমত হচ্ছে যে যেই ডাটা সেট অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলোতে আসলে অনেক বেশি কাজ হয়ে যায়। তার কারণে সেখান থেকে নোবেল বা একটু নতুনত্ব নিয়ে কোনো কাজ করা একটু টাফ। আর নিজেরা যখন ডাটা সেট বানাইতে হয়, সেটা আসলে খুবই টাইম কনজিউমিং ম্যাটার, সবসময় অনেক সময় লাগে। আর নিজেরা ডাটা সেট বানাইলে এখানে আরেকটা সমস্যা থাকে খুবই কমন, সেটা হচ্ছে যে নিজেদের ডাটা সেট আসলে খুব সুন্দর হয় না। মানে যেই ডাটা সেট আমরা নিজেরা বানাই সেখানে আসলে সবসময় হচ্ছে খুব খারাপ রেজাল্ট আসে। এর কারণ হচ্ছে ক্যাগল বা অন্যান্য জায়গায় যে ডাটা সেট গুলো রিলিজ করা হয়, সেগুলো মোটামুটি অনেকগুলো অ্যানালাইসিস করে, যেগুলো মোটামুটি ভালো করে, এরকম ডাটা সেট গুলো ওরা আসলে রিলিজ করে। তো রিয়েল লাইফে আমরা যখন ডাটা নেই, সেগুলোর সাথে অনেক কিছু আছে। যেমন আমি যদি বলি ভয়েসের ডাটা যখন নেই, তখন দেখা যায় যে নয়েজ আছে বা ভয়েসটা কিভাবে নিচ্ছি সেগুলোর উপর অনেক ডিপেন্ড করে। তো আপনি যখন ডাটা সেট বানাবেন, আমার প্রথম সাজেশন হচ্ছে যে আপনার কাজটা আগে কি, সেটা আগে আপনি হচ্ছে যে এনশিওর হয়ে ওই আলোকে ডাটা নেওয়া শুরু করবেন। আর ডাটা নেওয়ার সময় আপনি চেষ্টা করবেন, যেমন আপনার এখন 10টা ভয়েস নেওয়া দরকার, যে টেরিটোরিয়াল ল্যাঙ্গুয়েজ, যে চাঁদপুরের ল্যাঙ্গুয়েজ বা আঞ্চলিক ভাষা অথবা নোয়াখালীর আঞ্চলিক ভাষা আপনি আহ নিতে চান। তো তাহলে নোয়াখালীর আঞ্চলিক ভাষা যখন আপনি নিবেন, যে আমি 5 সেকেন্ডের ভয়েস নিলাম বা 10 সেকেন্ডের ভয়েস নিলাম, ভয়েস নেওয়ার সময় একটু চেষ্টা করুন স্পষ্ট ভয়েস বা ভালো যেই ভয়েস গুলো আসে এরকম কিছু ভয়েস নিতে। অথবা প্রথমে 50টা ভয়েস নিলেন, চেষ্টা করবেন সেই ভয়েস গুলো অ্যানালাইসিস করে কেমন আউটপুট আসে সেটা চেক করা। তারপরে হচ্ছে যে যদি ভালো না আসে, সেখান থেকে কোন কোন গুলা বাদ দিলে ভালো আসবে, 50টা থেকে হয়তো বা আমার 30টা ভয়েস বাদ দিলে দেখা গেলো যে ওই 20টা ভালো রেজাল্ট দিচ্ছে, ওই 20টা রাখলেন। পরে আপনি আরো 50টা নিলেন, এরকম ভাবে 20টা রাখলেন। এভাবে করে করে আসলে যে আমার মনে হয় যে ভয়েস ডাটা সেটটা আসলে ক্রিয়েট করতে পারেন। তবে সবচেয়ে বড় মানে চ্যালেঞ্জ এখানে যেটা, সেটা হচ্ছে যে আসলে এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার আর কি। আর এই ভয়েস ডাটা বা এগুলো এগুলো আসলে আমরা আমরা নর্মালি বাংলাদেশে যেটা করি যে এই ধরনের কাজ যখন শুরু করি, আমরা একজন বা দুইজনের গ্রুপে শুরু করি। আসলে এই কাজগুলো কিন্তু একজন বা দুইজনের কাজ না। যেমন একটা আঞ্চলিক ভাষা কি বলে রিকগনাইজেশন সিস্টেম, এটা কিন্তু আসলে একটা টিম ওয়ার্ক আমি মনে করি আর কি। জি, থ্যাংক ইউ। আপনার যদি আর কোনো কোশ্চেন থাকে বা জানা থাকে বলতে পারেন। জি ভাই, এই যে যদি মানে ইয়ার অ্যাকচুয়ালি এটা কি শুধু মেশিন লার্নিং এরই নাকি ডিপ লার্নিং এর অ্যাপ্লাই করলে আরো বেটার হয় আর কি, যদি বলতেন আর কি। অবশ্যই ডিপ লার্নিং অ্যাপ্লাই করলে সবসময় ভালো। মেশিন লার্নিং এর তুলনায় ডিপ লার্নিং এর রেজাল্ট আপনার হচ্ছে ভালো আসে। আরেকটা হচ্ছে যে ডিপ লার্নিং হচ্ছে যে অটোমেশন করে কাজ করে, তো মেশিন লার্নিং থেকে ওটা রিকগনাইজেশন ক্যাপাবিলিটি বেশি ভালো।
বেশ ভালো। আপনি আপনি চাইলে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক নামে একটা অ্যাপ্রোচ আছে, সেটা ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি CNN দিয়ে করার মানে ট্রাই করছিলাম, কিন্তু ডেটা সেটের ইয়েতেই বেশি মানে প্যারাটা খাইতেছি, এর জন্য একটু ঝামেলা হইতেছে। এটাতে ডেটা সেটের একটা ব্যারিয়ার আছে। আপনি ওই ওই তো যেটা বলছি ওইটা নিয়ে ডেটা সেট করতে পারেন। তবে আমার মনে হয় কি, যে আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ আপনি মানে সব অঞ্চল কভার করার চেষ্টা না করে যে কোনো একটা বা দুইটা অঞ্চলের উপর হাইলাইট করতে পারেন। যে কি যেন বলে, নোয়াখালী টেরিটোরিয়াল ল্যাঙ্গুয়েজ রিকগনাইজেশন ইন বাংলাদেশ, এরকম টাইপ আর কি। কারণ সব অঞ্চলে নিলে এত বড় ডাটা সেট ক্রিয়েট করা আপনার জন্য একটু চ্যালেঞ্জ হবে। তো তার চেয়ে যদি স্পেসিফিক আপনি একটা রিজনের উপরে ক্যাপচার করে কাজ করার চেষ্টা করেন, আপনার জন্য সহজ হবে। ডাটা সেটটা অনেক তাড়াতাড়ি করতে পারবেন, রিসার্চটা অনেক তাড়াতাড়ি শেষ করতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। এরপর হ্যান্ড রেজ করেছেন এমডি ইলিয়াস। আহ, আপনি আপনার প্রশ্নটি বলুন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমি হচ্ছে আসলে অ্যালগোরিদম সিলেকশনের বিষয়ে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আমি যে কোনো একটা পার্টিকুলার এরিয়ার হচ্ছে টেম্পারেচার প্রিডিকশন করতে চাই। আমার কাছে প্রিভিয়াস 40 ইয়ার্স এর হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম, তারপর অ্যাভারেজ টেম্পারেচার, রেইনফল, উইন্ড স্পিড, ব্রাইট সান, হিউমিডিটি, এরকম কিছু ডেটা আছে। সেক্ষেত্রে আমি কোন ধরনের অ্যালগোরিদম সিলেকশন করলে বেটার রেজাল্ট পাবো, বা এক্ষেত্রে আসলে কোন ধরনের অ্যালগোরিদম দরকার হবে? আচ্ছা, আপনি আপনি আসলে প্রেডিকশন করতে চাচ্ছেন টেম্পারেচার, তাই তো? জি জি। তো টেম্পারেচারের জন্য আসলে আপনার হচ্ছে রিগ্রেশন এর যে অ্যালগোরিদম গুলো আছে সেগুলো হচ্ছে ইফেক্টিভ। কারণ হচ্ছে রিগ্রেশন মানে কন্টিনিউয়াস প্রেডিকশন। যেমন আপনি হয়তো কালকে বলবেন যে 16.3 তাপমাত্রা, পরের দিন হয়তো 14.4, এরকম আর কি। এই ভ্যালুটা আসলে ক্যাটাগরি করা যায় না। ক্যাটাগরি বলতে কি, যেমন আমি বলতে পারবো না যে কালকের তাপমাত্রাটা এই এই গ্রুপের, অন্যদিনের তাপমাত্রাটা এই গ্রুপের। তো যখন গ্রুপিং এর বেসিসে কোনো ডিসিশন আসে তখন আমরা ইউজ করতে হয় ক্লাসিফিকেশন। আর যখন কন্টিনিউয়াস কোনো প্রেডিকশন, যেমন 16.3, 14.4 এরকম আসে, তখন আসলে ইউজ করতে হয় হচ্ছে রিগ্রেশন। তো আপনি হচ্ছে রিগ্রেশনের জন্য যে অ্যালগোরিদম গুলো আছে, যেমন হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, তারপরে ডিসিশন ট্রি রিগ্রেশন, সাপোর্ট ভেক্টর রিগ্রেশন, এগুলো ইউজ করতে পারেন। মোটামুটি যে অ্যালগোরিদম গুলারই ক্লাসিফিকেশন টেকনিক আছে, সেগুলোর আসলে করসপন্ডিং হচ্ছে রিগ্রেশনেরও টেকনিক আছে। যেমন আমরা যদি বলি সাপোর্ট ভেক্টর মেশিন, সে ক্লাসিফিকেশনের জন্য কাজ করে, তার একটা রিগ্রেশনেরও মডেল থাকে, ওটার নাম হচ্ছে সাপোর্ট ভেক্টর রিগ্রেশন। আপনি হচ্ছে রিগ্রেশনের যে মডেল আছে সেগুলো অ্যাপ্লাই করলে এটাতে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা ভাই, এক্ষেত্রে কি আমি অনেকগুলা রিগ্রেশনে টেস্ট করে দেন হচ্ছে অ্যাকুরেসি টেস্ট করে দেখতে পারি যে কিভাবে আউট? আচ্ছা, রিগ্রেশনের ক্ষেত্রে আসলে যখন মডেল ইভালুয়েশন করে সেটা আসলে অ্যাকুরেসি মেজার করে না, অ্যাকুরেসি আসলে মেজার করে ক্লাসিফিকেশন। আর রিগ্রেশনের পারফরমেন্স আপনার মেজার করতে হচ্ছে মিন স্কোয়ার এরর, তারপরে মিন অ্যাবসলিউট এরর, এরকম কয়েকটা প্যারামিটার আছে। মানে প্যারামিটার গুলো ভিন্ন, ক্লাসিফিকেশন হচ্ছে অ্যাকুরেসিটা মূলত ক্লাসিফিকেশনের জন্য। তো রিগ্রেশনের জন্য আপনার ওই যে এমএসি, পিএসএনআর, এসএনআর, এই জাতীয় আর প্যারামিটার স্কোয়ার গুলো ইউজ করতে করতে হবে। হ্যাঁ, আর স্কোয়ার, এই জাতীয় ভ্যালুগুলো ইউজ করতে হবে। আপনি যেটা করতে পারেন যে অনেকগুলো মডেল অ্যানালাইসিস করতে পারেন, তারপর হচ্ছে অ্যানালাইসিস করে সবচেয়ে বেস্ট মডেল কোনটা আসে, তখন আপনি বলতে পারেন যে এটা আমার সবচেয়ে বেস্ট মডেল, এটা সবচেয়ে ভালো আউটকাম দেয়। অথবা এনসেম্বল নামে একটা টেকনিক আছে, সেখানে করা হয় কি যে অনেকগুলো মডেল হচ্ছে কম্বাইন করা হয়। যেমন আপনি 10টা মডেল দিলেন, এই 10টা মডেল কম্বাইন করে সে আরো ভালো রেজাল্ট আনার চেষ্টা করে। যেমন আমি, এটা অনেকটা সামথিং লাইক ভোটিং, যে কোন একটা রেজাল্ট, যে ওই যে ক্লাসিফিকেশনে যেটা হয় যে একটা মডেল বললো এক, আরেকটা মডেল বললো দুই, আরেকটা মডেল বললো এক, আরেকটা মডেল বললো দুই। তো সে করে কি, 3-4টা মডেল কম্বাইন করে ভোট নেয় যে এক কতজন বলছে। যখন দেখে যে 3জন এক বলছে, তখন সে আউটপুটটা এক হিসাবে দেয়। তো এতে হয় কি, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এটা হচ্ছে এনসেম্বল টেকনিক। এরকম আর কি বিভিন্ন ধরনের টেকনিক আছে, আপনি চাইলে অনেকগুলো মডেল কম্বাইন করে এনসেম্বল করে কাজ করতে পারেন। এতে আপনার নোবেলিটিও বা নতুনত্বও থাকবে, পেপার হওয়ার সম্ভাবনাও থাকবে, আর অ্যানালাইসিস অনেক দেখাতে পারবেন আর কি। ভাই এই যে এনসেম্বল টেকনিকটা বলছেন, এটা আসলে কোথায় আমি কিভাবে পেতে পারি, এটা সম্পর্কে আইডিয়া? আচ্ছা, এনসেম্বল আপনি ওয়েবসাইট ঘাটাঘাটি করে অথবা একটু কোড টোড দেখতে পারেন যে রিগ্রেশনের এনসেম্বল কিভাবে করা যায়। অথবা চ্যাট জিপিটির সাথে, এখন তো আসলে চ্যাট জিপিটি দিয়ে মোটামুটি কোড টোড করা সহজ, আপনি চ্যাট জিপিটির হেল্প নিয়ে দেখতে পারেন আর কি। এনসেম্বল। ঠিক আছে, ধন্যবাদ ভাই। জি, থ্যাংক ইউ। আপনারা আরো কেউ প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করতে পারেন। আপনারা কি আরো কেউ কোনো প্রশ্ন করবেন? হ্যালো ভাইয়া। জি, ভাইয়া অ্যাকচুয়ালি আমি থিসিসটা কন্টিনিউ করেছি। আমারটা ছিল মানে পলিপ ডিটেকশন, কোলোনোস্কোপি ইমেজ। পলিপ ডিটেকশন, হ্যাঁ, কোন স্কোপি ইমেজ থেকে পলিপ ডিটেকশন, হ্যাঁ।
করেছে, কিন্তু কথা হচ্ছে মানে আমি থিসিসটা আসলে করছি একমাত্র মানে দেওয়ার জন্য, জাস্ট আমার রিপোর্ট বানানো শেষ, বাট ওভাবে আসলে গাইডেন্স নিয়ে, এটা আসলে আমার সুপারভাইজারের দোষ না, এটা হচ্ছে উনি টাইম দিতে পারছে না। তো আমি যতটুকু আইডিয়া নিয়ে করেছে, বাট আনফরচুনেটলি এটা মানে পাবলিকেশন হয়তো করতে পারবো না। এখন আমি চাচ্ছি ভাইয়া ফিউচারে মানে কারো মেন্টরশিপ হোক, বা অনেকে তো গ্রুপ করে কাজ করে, তো মানে মেন্টরশিপ বা গাইডেন্স পেলে হয়তো কোনো পাবলিকেশনস এর কাজ স্টার্ট করতে পারবে। আমি কিভাবে স্টার্ট করবো এটাই বুঝতে পারছি না। এখন কি আমার কোনো কোর্স বা এরকম কিছু স্টার্ট করা উচিত কিনা ভাইয়া? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আপনি যদি এটা পাবলিকেশন করতে চান, আপনি আসলে যদি মনে করেন যে কাজটা আসলে খুবই দুর্বল হয়েছে বা যে নতুনত্ব কম, আপনি হয়তো কোথাও থেকে কপি করছেন বা তেমন একটা নতুনত্ব আসলে আপনি আনতে পারেননি, তাহলে আপনি হচ্ছে টার্গেট করতে পারেন কনফারেন্স পেপার। আমি আসলে কনফারেন্স পেপার এজন্য বলছি, কারণ হচ্ছে কনফারেন্স পেপারটা আপনি কম সময়ে করতে পারবেন। আর যদি আপনার একটা কনফারেন্স পেপার থাকে, তখন হয় কি যে আপনার আসলে কনফিডেন্সটা গ্রো করে যে না, আমি একটা পেপার করছি, আমি আরেকটা পেপার করতে পারবো আর কি। আর মেন্টরশিপ বা গাইডেন্স এর ব্যাপারে কোনো অসুবিধা নেই, এখানে 360 ডিগ্রি আছে, আপনি চাইলে ওদের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারেন, ঠিক আছে? আমরা আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনারা কি কেউ আরো কোনো প্রশ্ন করার আছেন বা প্রশ্ন করতে চান? আচ্ছা, ভাইকে আমি একটা প্রশ্ন করি। যারা মেশিন লার্নিং গবেষণায় নতুন বা পেশা পরিবর্তন করতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি? মেশিন লার্নিং এর যদি কথা কি রিপিটেশন থাকে? মেশিন লার্নিং এর কেরিয়ার চয়েসের ক্ষেত্রে যদি বলি, আসলে রিসার্চ ফিল্ড ছাড়া আসলে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল ভাবে এখনো হচ্ছে মেশিন লার্নিং এর জব খুবই কম, খুবই কম। যেমন আমরা যেমন যদি বলি যে ডট নেট একজন ডেভেলপার দরকার, এটার জন্য প্রচুর পোস্ট আছে, ডিজাঙ্গো ডেভেলপার আছে, তারপর হচ্ছে আমরা যদি বলি যে যে কোনো জিনিস এগুলো আছে, কিন্তু মেশিন লার্নিং এ কাজ করে আসলে ইন্ডাস্ট্রিতে মোটামুটি দেশে খুবই জব কম। তবে বাইরে এখন মেশিন লার্নিং এর মানে হিউজ জব। যেমন হচ্ছে প্রথমত হচ্ছে মেশিন লার্নিং এ কাজ করলে আপনি খুব সহজে একটা গবেষণাপত্র পাবলিশ করতে পারবেন, আপনি ভালো স্কলারশিপ পেতে পারবেন। আপনি বাইরে গেলে যেমন অ্যামাজনের এখন মোটামুটি আমি দেখছি যে লাস্ট টাইম দেশ থেকে যারাই গেছে, তারাই মোটামুটি ওই টেক্সট বা এই রিলেটেড এনএলপি দিয়ে মেশিন লার্নিং রিলেটেড কাজে হচ্ছে তারা কোনো না কোনো ভাবে ইনভলভ হয়েছে, বা ইন্টার্নশিপ বা কোনো একটা কাজের সাথে হচ্ছে মানে জড়াইছে আর কি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় দেশে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এটার যদিও ফ্যাসিলিটি কম, তবে গবেষণার ক্ষেত্রে, হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে, বাইরে যাওয়ার ক্ষেত্রে এটা একটা বিশাল সুযোগ আছে আর কি। তো ভাইয়া, মেশিন লার্নিং গবেষণা শুরুতে সাধারণত যে চ্যালেঞ্জগুলো আসে এবং সেগুলো হচ্ছে কিভাবে মোকাবেলা করা যায়? জি, আচ্ছা। আমাদের প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা যখনই কোনো কিছু শুরু করতে চাই, আমরা মনে করি যে এইটা একবারে ফুল শেষ করব, তারপরে হচ্ছে আমরা আসলে কোনো কিছু শুরু করব। এভাবে আসলে হয় না। আপনাকে যেটা করতে হবে যে একটা পাশ দিয়ে হচ্ছে আপনাকে শুরু করতে হবে। যেমন আমি আমি ধরেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করতে চাই, তাহলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মেশিন লার্নিং এ কিভাবে কাজে যাবে, সেভাবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং শিখে মেশিন লার্নিং এর ঠিক ওইটুকু অংশ, যেটুকু অংশ আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ লাগবে, সেইটুকু অংশ শিখে আমি একটা আউটকাম হচ্ছে আনার চেষ্টা করব। যে কোনো জিনিস শেখার পরে যদি আউটকাম না থাকে, আসলে সেই জিনিসটা আর মানে শেখার আগ্রহ থাকে না। যেমন আমি অনেকদিন ধরে মেশিন লার্নিং শিখছি, 5 মাস ধরে, 4 মাস ধরে, কিন্তু আমার এটা আসলে কি হবে, আমি কি করতে পারবো আমি জানি না। একসময় আমার নিজেরই আর শেখার কোনো ইচ্ছা থাকবে না। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে 1 মাস হলো আমি মোটামুটি পাইথন শিখছি, মেশিন লার্নিং শিখছি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এই কাজটা আমি করব, আমার টার্গেট হচ্ছে নেক্সট দিনে একটা অমুক জায়গায় একটা পাবলিকেশন বা একটা কনফারেন্স পেপার দেওয়া। তার মানে আমার একটা টার্গেট আছে যে হ্যাঁ, আমার 2 মাস পরে আমার একটা কনফারেন্স পেপার হয়ে গেছে, তার মানে আমি মোটামুটি এই অংশটুকু আমার ক্লিয়ার, আমার এটা শিখা শেষ। তার মানে নেক্সট অংশটুকু আমি এখন ধরে মেশিন লার্নিং এর বাকি ফিল্ডটুকু আস্তে আস্তে শিখবো। তো আমার মনে হয় যে যখনই কেউ শিখতে চায়, কোনো একটা আউটকাম আগে নির্ধারণ করে তারপর হচ্ছে সেভাবে শুরু করলে তার জন্য সবচেয়ে বেশি বেস্ট। আচ্ছা ভাইয়া, তো গবেষণার ব্যাপার যেহেতু বললেন, সেক্ষেত্রে হচ্ছে মেশিন লার্নিং এ গবেষণার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ভাষা বা টুলস কোনগুলি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে যেগুলো হচ্ছে মেশিন লার্নিং এ বা যারা নতুন বা শিখতে পারে তাদের জন্য, যেন তারা সবচেয়ে ইজি প্রসেসে শিখতে পারে। মেশিন লার্নিং এর জন্য আসলে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমার মনে হয় যে মাইক্রোসফট থেকে কথা রেপুটেশন আছে। মেশিন লার্নিং এর জন্য হচ্ছে পাইথন আসলে
পাইথনে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে পাইথন খুবই সিম্পল এবং মোটামুটি আসলে যেটা ভালো লাগে মেশিন লার্নিং এ মানে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার কোড জানতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি যদি মানে জাস্ট মোটামুটি সিনট্যাক্স বুঝেন মানে পাইথনের, তাহলে আপনি মেশিন লার্নিং এ কাজ করতে পারবেন। কারণ এগুলো অলরেডি সব লাইব্রেরি বিল্ড আপ করা আছে, সবকিছু আছে, আপনাকে শুধু প্যারামিটার গুলো পাস করতে হবে, কল করতে হবে, দ্যাটস ইট। যদিও অনেকে হচ্ছে যে ম্যাথল্যাবে কাজ করে, তবে আসলে ম্যাথল্যাবের চেয়ে পাইথন সবচেয়ে ইজি এবং পাইথনে প্রচুর পরিমাণে রিসোর্সও পাওয়া যায়। কেউ যদি মোটামুটি পাইথন শিখতে পারে, তার কাছে চ্যাট জিপিটি থাকে, গুগল থাকে, তাহলে আমার মনে হয় যে সেই রিসার্চার হওয়ার জন্য তার কাছে মানে যা দরকার যথেষ্ট পরিমাণ রিসোর্স আছে, আর কিছু দরকার নেই। আহ, তো ভাই মেশিন লার্নিং এ গবেষণাপত্র লেখা বা প্রকাশের প্রক্রিয়াটি হচ্ছে কেমন হতে পারে, বা এটার একটা রোডম্যাপটা কেমন হতে পারে? মেশিন লার্নিং এর মেশিন লার্নিং এর কাজের একটা সুবিধা হচ্ছে কি যে অন্যান্য ক্ষেত্রে আমরা যখন রিসার্চ করি, যে আমরা জানি না যে আসলে আউটকামটা ভালো আসবে কি আসবে না, কিন্তু মেশিন লার্নিং এ আসলে অনেক ধরনের টেকনিক আছে, যার কারণে আমরা যদি কখনো কোনো একটা ডাটা সেট বা এই বেসিসে একটা ডিসিশন নিতে চাই, মন্দ রেজাল্ট আসুক বা ভালো রেজাল্ট আসুক, মোটামুটি মানে একটা গবেষণা আমরা তৈরি করে ফেলতে পারবো। কেউ যদি শুরু থেকে শুরু করতে চায়, তাহলে আমি সবসময় যেটা বলি যে আমার আসলে আগে একটা টার্গেট ফিক্সড করতে হবে। যেমন আমি যদি চাই যে আমি এই কাজটা করব, যেমন আমার ইচ্ছে আমি হচ্ছে যে একটা টেক্সট আসবে, সেই টেক্সটটা কি চ্যাট জিপিটি থেকে আসছে, নাকি জিমনি থেকে আসছে, নাকি অন্য কোনো চ্যাটবট থেকে আসছে, সেটা আমি হচ্ছে যে ডিটেকশন করব মেশিন লার্নিং দিয়ে। আমি আমার মেশিন লার্নিং মডেল বলে দিবে যে এই টেক্সটটা আসলে কি চ্যাট জিপিটি না আমার নিজের লেখা নাকি অন্য কোনো সোর্স থেকে। তো তাহলে এই বেসিসে আমরা আগাইতে পারি যে এটার জন্য আমাদের কি শিখা লাগবে, যেহেতু এটা টেক্সট অ্যানালাইসিস এর বিষয়, আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং শিখা লাগতে পারে। তারপর হচ্ছে যেহেতু আমাদেরকে বলে দেওয়া থাকবে এটা চ্যাট জিপিটি বা জিমনি এই রিলেটেড, তার মানে এটা সুপারভাইজ লার্নিং কাজে লাগতে পারে, সুপারভাইজ লার্নিং এর কিছু মডেল আমাদেরকে শিখতে হতে পারে। তারপরে হচ্ছে যে এগুলো মোটামুটি আমাদের শিখা হইলে, অ্যানালাইসিস করা হইলে, যদি দেখি যে না আউটকাম ভালো আসছে না, তাহলে মেশিন লার্নিং এর আউটকাম ভালো আনার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ আছে, আমরা সেগুলো দিয়ে চেষ্টা করবো একটা ভালো আউটকাম আনার জন্য। তারপরে একটা গবেষণাপত্র যেভাবে লিখতে হয়, গবেষণাপত্রে যে জিনিসগুলো থাকে সেগুলো অ্যাড করে আমরা এক এক করে যদি গবেষণাপত্রটা লিখি, তারপরে আমরা এক জায়গায় পাবলিশ করার জন্য দিলে মোটামুটি এভাবে সম্ভব আর কি। তো ভাই মেশিন লার্নিং পরীক্ষার জন্য হচ্ছে ভালো ডেটা সেট হচ্ছে কিভাবে পাওয়া যাবে, যেটা দিয়ে আমরা কাজ করবো মেশিন লার্নিং এ? ডেটা সেটের ব্যাপারটা আসলে সবসময় চ্যালেঞ্জিং। কারণ হচ্ছে যে এটা আমি বলছি যে আমরা নর্মালি যে ডেটা সেট গুলো কাজ করি যে সেকেন্ডারি সোর্স, প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে যে ডেটা সেটটা আমি নিজে বানাইলাম, যেটা আগে কোথাও নেই, মানে আমি প্রথম বানাইছি নতুন, এটা হচ্ছে প্রাইমারি। আর সেকেন্ডারি হচ্ছে যে যে ডাটা সেট গুলো আসলে অনলাইনে অ্যাভেলেবেল। তো মেশিন লার্নিং এর ক্ষেত্রে মোটামুটি আসলে আমরা যেটা করি ম্যাক্সিমামই অনলাইনে অ্যাভেলেবেল সেই ডাটা সেট গুলো বিভিন্ন অ্যানালাইসিস করে কাজ করি। এবার যদি কেউ নিজের প্রাইমারি ডাটা সেট বানিয়ে কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে তার কাজের ভ্যালু অবশ্যই মানে অন্য কাজের চেয়ে অনেক বেশি। আর ডাটা সেট ব্যাপারটা সবসময় চ্যালেঞ্জিং, যে আপনি যদি নর্মাল কোনো কাজ করতে চান, আপনাকে প্রথমে যেটা করতে হবে যে আমি কোনো একটা ডিজিজ ডিটেকশন করতে চাচ্ছি, তাহলে আমার হয়তো ইমেজের ডাটা সেট দরকার, তাহলে আমার প্রথমে অনলাইনে ঘাটাঘাটি করতে হবে, গিটহাব বলেন, ক্যাগল বলেন, তারপর হচ্ছে হাগিং পেজ বলেন, এসব জায়গায় দেখতে হবে যে কোথায় এই ডাটা সেট আছে। তো যদি দেখেন যে না মাল্টিপল ডাটা সেট আছে, তখন আপনি মাল্টিপল ডাটা সেট নিয়ে কাজ করলেন, মানে অনেকগুলো ডাটা সেট অ্যানালাইসিস করলেন। যদি দেখেন যে না একবারে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটার ডাটা সেট নেই, তাহলে তো আর কিছু করার নেই, লাক ব্যাড লাক, সেই ক্ষেত্রে আপনাকে ডাটা সেটটা আসলে কোনো না কোনো ভাবে হচ্ছে বানাতে হবে, সেটা ছোট হোক বা বড় হোক। তো এইখানে একটা চ্যালেঞ্জ থাকে, কারণ ডাটা সেট বানানো বা ডাটা সেট কালেক্ট করা এটা আসলে সবসময় একটা টাইম কনজিউমিং ম্যাটার। এভাবে আর কি মোটামুটি ডাটা সেট গুলো আসলে কোনো না কোনো ভাবে পাওয়া যাবে, অ্যানালাইসিস করা যায় আর কি। তবে মোটামুটি গিটহাব, হাগিং পেজ বা ক্যাগল থেকে মোটামুটি এই ডাটা সেট গুলো আমরা নিয়ে কাজ করি আর কি। এখানে মোটামুটি ডাটা সেট পাওয়া যায় সবকিছুই। তবে ইউনিক বা একবারে নতুন যেগুলো কাজ কেউ করতে চায় বা নতুন আইডিয়া নিয়ে কাজ করতে চায়, সেই ডাটা সেট গুলো একটু রেয়ার। সেক্ষেত্রে নিজেরা হচ্ছে ডাটা সেট ক্রিয়েট করে তারপরে কাজ করতে হয়। ধন্যবাদ ভাইয়া। তো আমি লাস্ট একটা প্রশ্ন করব, যেটা আহ, আপনাকে মেশিন লার্নিং গবেষণার ক্ষেত্রে বা কেরিয়ার গড়তে এদিকে অনুপ্রাণিত কিভাবে হয়েছেন, বা আমরা অনুপ্রাণিত কিভাবে হতে পারি মেশিন লার্নিং এর ক্ষেত্রে? তো সেক্টর থাকতেও আমরা কেন মেশিন লার্নিং এর দিকে আসবো, কেন এটা, যেহেতু এটা অনেক বেশি চ্যালেঞ্জিং আমাদের জন্য? আচ্ছা, আমি আমি প্রথম যখন গবেষণা শুরু করছিলাম, সেটা ছিল আমার ব্যাচেলর লাইফে। তো আমাদের ওখানে হচ্ছে প্রথম প্রজেক্ট করতে হচ্ছে যে সি শিখার পরে, সেটা হচ্ছে সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে। আর দ্বিতীয় প্রজেক্টটা করতে হচ্ছে সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারের পরে, মানে থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে। তো আমার যে সুপারভাইজার ছিলেন প্রফেসর ডক্টর মতিউর রহমান স্যার, উনি মাওলানা ভাসানীর সিএসসি ডিপার্টমেন্টের একজন প্রফেসর।
স্যার আমাকে ওই সেই সময় আমার থার্ড ইয়ার যে প্রজেক্টটা ছিল সেটা ছিল হচ্ছে সি শার্প দিয়ে। তো স্যার সি শার্প দিয়ে হচ্ছে আমাকে ইমেজ প্রসেসিং এর কিছু কাজ দিয়েছিলেন তখন। সেটা আসলে মেশিন লার্নিং বা অটোমেশন কিছু না, জাস্ট ইমেজ প্রসেসিং দিয়ে। তো যেহেতু ইমেজ প্রসেসিং এর কাজ ছিল সি শার্পের, র কোড লিখা লাগতো, মানে কাজটা বেশ কঠিন ছিল। তো তারপরে আমি মোটামুটি কিছু কাজ করার ট্রাই করছিলাম। কাজটা ছিল মূলত হচ্ছে যে ওই যে ইমেজ এডিটর আর কি, ইমেজ এনহ্যান্সমেন্ট যেটা করে, যে ইমেজের রেজুলেশন বাড়ানো কমানো, ইমেজের কালার চেঞ্জ করা, এইটাই। কিন্তু ওই কাজটা করতে আমার বেশ কষ্ট হয়েছিল এই জন্য, কারণ সি শার্প দিয়ে আসলে কোডগুলো অনেকটা র লেখা লাগে আর কি। তো তারপরে আমি দেখলাম যে না, এই এখন তো আসলে ওই আর ইমেজ প্রসেসিং এর কাজগুলো মানে তুলনামূলক এখন একটু কম হয়। এখন আসলে অটোমেশন এর সাথে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলো লাগিয়ে হচ্ছে কোনো না কোনো ভাবে হচ্ছে কাজ হয়। তো স্যারের সাথে থাকতে থাকতে তখন আমার একটু একটু করে শেখা হইলো যে মেশিন লার্নিং ইমেজ প্রসেসিং এর সাথে কম্বাইন করা যায়, ডিপ লার্নিং কম্বাইন করা যায়। এভাবে একটু একটু করে শিখতে শিখতে মোটামুটি শিখে ফেলছি। তারপরে যখন বুঝলাম যে না, মেশিন লার্নিং দিয়ে আসলে কাজ করা খুবই সহজ, কারণ হচ্ছে যে কোড আপনার মোটামুটি না জানলেই হয়, যে একটু কোড আপনি বুঝেন, স্ট্রাকচার বুঝেন, কোন একটা প্যারামিটার পাস করতে পারেন, এনাফ মেশিন লার্নিং এ কাজ করার জন্য আর কি। তো এভাবেই মোটামুটি আমার হচ্ছে রিসার্চের হাতে খড়ি হয়েছিল আর কি, আমার স্যারের কাছ থেকে আর কি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অডিয়েন্স, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ করতে পারি। ভাইয়া, আপনার আমাদের শিক্ষার্থীদের জন্য, যারা আমরা মেশিন লার্নিং এ নতুন বা মেশিন লার্নিং সম্পর্কে আমরা মেশিন লার্নিং নিয়ে এগোতে চাই, তো তাদের জন্য আপনার কিছু দিক নির্দেশনা আমরা মানে জানতে চাই আর কি, কেন আমরা এদিকে আসবো, বা আপনার হয়ে উপদেশ আমরা শুনতে চাই। আমার মনে হয় যে আমরা যদি এখন দেশের ওই যে বিএসসি যে ডিফেন্স হয় সেই বোর্ডে যাই, তাহলে আমার মনে হয় যে 80 থেকে, যদি নেটওয়ার্কিং এর কাজ না হয়, নেটওয়ার্কিং এর কাজ ছাড়া মনে হয় 80% কাজই এখন কোনো না কোনো ভাবে ওটা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর সাথে, এবং খুবই কমন প্যাটার্নের কিছু কাজ। তো মেশিন লার্নিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা, আমি বারবারই যেটা বলি, যে মেশিন লার্নিং এর কাজ করা একদম সহজ। মানে আপনি অল্প কিছু নলেজ জানলে আর যদি গাইডেন্স পান যে এভাবে করলে হ্যাঁ আপনি একটা কাজ করে ফেলতে পারবেন, এভাবে করলে আপনি একটা পেপার করে ফেলতে পারবেন, তাহলে আপনার জন্য এই ব্যাপারটা খুবই সহজ। তার যেটা দরকার সেটা হচ্ছে গাইডলাইন। আমি এরকম অনেককে দেখেছি যারা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে কাজ করে, অনেক ভালো নলেজ, এমনকি এমন ভালো থিসিস করে রাখছে কিন্তু সেটা পাবলিশ করতে পারছে না। এর কারণ কি, সে আসলে জানে না যে এটা কিভাবে গাইডলাইন দিলে পাবলিশ করবে, বা কিভাবে শুরু করলে এটা আহ, একটা পেপার দাঁড়া করাতে পারবে, সেই ব্যাপারগুলো। তো আমার মনে হয় যে আপনারা যদি ভালোভাবে কোনো একটা গাইডলাইন দিয়ে শুরু করতে পারবেন, বা যারা একটা এক্সপার্ট আছে তাদের মধ্যে দিয়ে যেতে পারেন, তাহলে এই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা আপনাদের যে কোনো জায়গা থেকে আপনারা ভালো কিছু করতে পারবেন আর কি। আর সবসময় যেটা বলি যে সেটা হচ্ছে যে একবার অনেক কিছু শেষ করে তারপরে শুরু করব, এটা বলাচ্ছে যে আমি অল্প একটু পারি, এই অল্প একটু দিয়ে আমি কোনো একটা আউটকাম পাবো, সেটা দিয়ে যদি শুরু করা যায় তাহলে আমার মনে হয় যে আমরা অনেক বেশি ভালো করতে পারবো। থ্যাংক ইউ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার মূল্যবান সময় আমাদের জন্য দেওয়ার জন্য। তো আমরা আজকে আমাদের ওয়েবিনারটি, আপনি যদি পারমিশন দেন, তাহলে হচ্ছে আমরা আমাদের আজকের ওয়েবিনার শেষ করতে পারি। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আমাদের আজকের ওয়েবিনারটি উপভোগ করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা আশা করি 360 পাঠশালার পক্ষ থেকে কিভাবে মেশিন লার্নিং এর উপর রিসার্চার হওয়া যায় তা নিয়ে আপনাদের কাছে একটি পরিষ্কার রোডম্যাপ পৌঁছে গেছে। 360 পাঠশালা একটি ই-লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে অডিয়েন্সদের কথা বিবেচনা করে লার্নিংটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। দেশি বিদেশি স্বনামধন্য কোম্পানিগুলোর এক্সপিরিয়েন্সড প্রফেশনালদের ট্রেনার হিসেবে নিয়োগ দিচ্ছে, যেন আপনারা মার্কেট ওরিয়েন্টেড নলেজ নিতে পারেন। আর আমরাও চেষ্টা করছি যেন আপনাদেরকে জব প্লেসমেন্ট করতে সহজ হয়। মার্কেট ওরিয়েন্টেড বিভিন্ন বিষয় নিয়ে প্রতি মাসে 360 পাঠশালা ফ্রি অনলাইন ওয়েবিনার আয়োজন করে থাকে। বর্তমানে .NET, গোল্যাং, সফটওয়্যার টেস্টিং, জাভা, ডেভঅপস, ডিজিটাল মার্কেটিং সহ মোট 16টি কোর্সের এনরোলমেন্ট চলছে। আরও নতুন কিছু কোর্স যুক্ত হচ্ছে। গুগল থেকে ট্রেনার 360 পাঠশালাতে ক্লাস নিবে গোল্যাং এর উপরে। আমাদের পরবর্তী ওয়েবিনারটি 11 জানুয়ারি একই সময়ে ডেভঅপস এর উপর হবে ইনশাআল্লাহ। বিস্তারিত জানতে অথবা কোর্সে এনরোল করতে 360 পাঠশালার ফেসবুক পেজ, গ্রুপ,
লিঙ্কডইন, ইউটিউব বা ওয়েবসাইটে ফলো করুন এবং পরামর্শ দিয়ে 360 পাঠশালার সাথেই থাকুন। আমাদের আজকের ওয়েবিনারটি রেকর্ড করা হয়েছে, যা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অথবা আপনাদের ইমেইলে লিংক পাঠিয়ে দেওয়া হবে যারা রেজিস্ট্রেশন করেছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, 360 পাঠশালার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।